এত বৃষ্টির মধ্যে বর্ষাকালে কেউ আবার বিয়ে করে? ছি, এরকম ভাবে বিয়ে খেতে আসার থেকে না আসাই ভালো ছিল। আমার সুন্দর শাড়িটা নষ্ট হয়ে গেল। অন্বেষা মেয়ের বিয়ে দিচ্ছে, কিন্তু এই বর্ষাকালে একটা প্যান্ডেলও তৈরি করতে পারলো না। বর্ষার মধ্যে এরকম ফাঁকা জায়গায় কখনো বিয়ে দেওয়া যায়? হ্যাঁ গো, তুমি একদম ঠিকই বলেছো। এরকম ভাবে বিয়ে দেওয়ার তো কোনো মানেই হয় না। বরযাত্রী আসবে কিনা তারও তো ঠিক নেই। এত বৃষ্টির মধ্যে মেয়েটাকে এভাবে বিয়ে দিচ্ছে, তাও আবার বিনা প্যান্ডেলে। চারিদিকে বৃষ্টির জল ভর্তি হয়ে যাচ্ছে। আমার তো মনে হচ্ছে এত ভারী বৃষ্টিতে বরযাত্রী আসতেই পারবে না। ঠিকই বলেছো, বরযাত্রী এসেও তো কোনো লাভ নেই। তাছাড়া আমি শুনলাম অন্বেষা নাকি মেয়ের বিয়ের জন্য টাকা জোগাড় করতে পারেনি। প্রতিবেশীরা সবাই মিলে যখন অন্বেষা দেবী এবং তার মেয়েকে নিয়ে সমালোচনায় ব্যস্ত থাকে, তখনই বৃষ্টিতে ভিজে ভিজে বরযাত্রী সেখানে চলে আসে। আর বরপক্ষ বৃষ্টির মধ্যে ভিজে যাওয়ার ফলে প্রত্যেকেই প্রচন্ড পরিমাণে রেগে থাকে। আসলে অন্বেষা দেবীর স্বামী দিনমজুরের কাজ করত, আর দিনমজুরের কাজ করে টাকা জমিয়ে তারা তাদের মেয়ের কোন রকমে বিয়ের ব্যবস্থা করেছে। এমনকি বিজয়বাবু তার মেয়েকে যৌতুক দেওয়ার জন্য টাকা জোগাড় করতে পারেনি। মাত্র 10,000 টাকা সে জোগাড় করেছে। আর এটা জেনে পাত্রের বাবা সঞ্জয় বাবু বলে, কি ব্যাপার? আপনাকে যে বলেছিলাম আমার হাতে যতক্ষণ না 10 লক্ষ টাকা আসছে ততক্ষণ আমি পাত্রকে নিয়ে যাব না, কিন্তু আপনার কথা শুনে আমাকে আসতে হলো। এবার দিন, আমার টাকাটা দিন। যৌতুকের টাকা দিতে হয়, আপনি কি সেটা ভুলে গেছেন? আগে 10 লক্ষ টাকা আমার হাতে দেবেন, তারপরে আমি আমার ছেলেকে বিয়ের মণ্ডপে বসতে বলবো। সঞ্জয় বাবুর মুখে এমন কথা শুনি অন্বেষা দেবীর স্বামী বিজয় বাবু চোখে জল চলে আসে। আমাকে ক্ষমা করুন, আমি 10 লক্ষ টাকা জোগাড় করতে পারিনি। আমি সত্যি বলছি, অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি পারলাম না অতগুলো টাকা জোগাড় করতে। আপনাকে আমি কথা দিচ্ছি, আমি যেমন করে হোক আপনার টাকা শোধ করে দেবো। যৌতুকের আমি সমস্ত টাকাই দিয়ে দেবো আপনাকে। দয়া করে আমার মেয়েটাকে এইভাবে ছেড়ে রেখে যাবেন না। বিজয় বাবুর কোনো কথাই পাত্রপক্ষ শুনতে চায় না। তারা কিছুতেই টাকা ছাড়া বিয়ে করতে চায় না। আর যেহেতু বিজয় বাবুর কাছে কোনো টাকা থাকে না, তাই সঞ্জয় বাবু তার ছেলে এবং বরযাত্রীকে নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে বিজয় বাবু এবং তার পরিবার অঝরে কান্নাকাটি করতে থাকে। এভাবে সেই দিনটা কাটে। সেই দিনের পর থেকে বিজয় বাবুর মেয়ে লগ্নভ্রষ্ট হওয়ার জন্য সবাই মিলে তাদের পরিবারের দুর্নাম করে এবং তাদের সঙ্গে বাজে ব্যবহার করে থাকে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর এরই মধ্যে একদিন আবার বিজয়বাবুর মেয়ের জন্য একটা সম্বন্ধ আসে। আর পাত্রপক্ষ বিজয়বাবুর বড় মেয়ে সীমাকে দেখতে আসে। আসুন আসুন, ভেতরে আসুন। আপনাদের কোনো অসুবিধা হয়নি তো? আসলে বুঝতেই পারছি আপনাদের খুব কষ্ট হয়েছে। আসলে আমাদের রাস্তাঘাট একটু খারাপ তো। এই গ্রামের ভেতরের রাস্তাঘাট এরকমই। আমাদের গ্রামের ভেতরের রাস্তাঘাটগুলো অনেক পুরানো হয়ে গেছে। এই গ্রামের ভেতরের দিকে আসতে হলে একটু সমস্যা হয়। তা আপনাদের বড় গাড়ি নিয়ে আসতে কোনো সমস্যা হয়নি তো? আরে না না, কোনো ব্যাপার নয়, আমরা ভালোভাবেই এখানে এসেছি। তাছাড়া এত ভালো মেয়ে এই গ্রামে আছে, সেই সুন্দরী ভালো মেয়েটাকে দেখার জন্য একটু কষ্ট তো করা যেতেই পারে, তাই না? আরে কি যে বলেন না দিদি, বৃষ্টি তো থামার নামই নিচ্ছে না, আর চারিদিকে জলকাদাও ভর্তি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা দিদি, কথাবার্তা না হয় পরে হবে। আগে আপনি আপনাদের মেয়েটাকে ডাকুন, আমরা আমাদের হবু বৌমাকে আগে দেখি। এই শুনে অন্বেষা দেবী তখনই সীমাকে সেখানে নিয়ে আসে। আর পাত্রপক্ষ সীমাকে দেখে ভীষণই পছন্দ করে। আপনার মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে। দেখুন, আপনাদেরকে আমরা একটা কথাই বলতে চাই, আপনার মেয়েকে আমি বাড়ির বৌমা করে নিয়ে যেতে চাই। তবে আপনার মেয়ের সঙ্গে দয়া করে কোনো রকমের কোনো যৌতুক পাঠাবেন না। আর আপনারা যদি কিছু পাঠিয়ে থাকেন তাহলে ভাববো আপনারা আমাদেরকে ছোট করার জন্য ওগুলো পাঠিয়েছেন, কারণ আমরা মনে করি যৌতুক নেওয়া মহাপাপ। তাই আমরা যৌতুক থেকে অনেক দূরে থাকি। দিদি, আপনি সত্যি বলছেন? আপনারা তাহলে যৌতুক নেবেন না? হে উপরওয়ালা, তুমি এতদিন পর আমাদের মুখের দিকে তাকালি। জানেন তো দিদি, আপনাকে একটা সত্যি কথা বলছি, মেয়েটার যেখান থেকেই সম্বন্ধ আসছিল সেখান থেকেই শুধু যৌতুকের কথা বলছিল। কিন্তু আজকে আপনাদের কথা শুনে আমরা খুব খুশি হয়েছি। আপনাদের মন অনেক বড়। এভাবেই দুই পরিবারের সহমতে কিছুদিনের মধ্যে বর্ষাকালেই তাদের বিয়ের ডেট ফাইনাল করা হয়। আর এভাবেই কিছুদিন কাটে। আর দেখতে দেখতে সীমার বিয়ে এগিয়ে আসে। কিন্তু বিয়ের আগের দিন থেকেই প্রচন্ড পরিমাণে বৃষ্টিপাত শুরু হয়। আর সেই বৃষ্টি কিছুতেই বন্ধ হতে চায় না। আর এবার যাতে বিজয় বাবুকে কেউ কথা শোনাতে না পারে, তাই সে বেশি টাকা দিয়ে প্যান্ডেল তৈরি করতে না পারলেও সামান্য কিছু বড় বড় ত্রিপল দিয়ে প্যান্ডেল বানায়। আর সেদিন দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই বরযাত্রী চলে আসে। আরে দাদা, এসব করার কি দরকার ছিল? আপনি তো খাবারে অনেক কিছুই করেছেন। এই বিরিয়ানি, সালাড, চাটনি এসব করতে গেলে তো অনেক টাকা খরচা। তাই এই সমস্ত কিছু না করলেও আমরা কোনো কিছুই মনে করতাম না।
আরে না না, এটা তো সামান্য একটুখানি আমি আমার মেয়ের জন্যই করেছি। আর তাছাড়া আমার মেয়ের বিয়ে বলে কথা, এসব না করলে হয়? আচ্ছা চলুন চলুন, বসুন এখানে। এভাবেই তারা একে অপরের সঙ্গে খুবই ভালো ব্যবহার করে। আর যৌতুক ছাড়াই এরকম ধনী পরিবারের ছেলের সঙ্গে সীমার বিয়ে হচ্ছে দেখে পাড়াপড়শি সকলেই প্রচন্ড পরিমাণে অবাক হয়। আর দেখতে দেখতে তাদের শুভ বিবাহ সম্পন্ন হয়। কিন্তু এত ধনী পরিবারে সীমার বিয়ে হওয়ার ফলে পাড়া প্রতিবেশী সকলেই জ্বলে ওঠে। আর আবার সকলেই সীমার পরিবারকে নিয়ে সমালোচনায় মেতে ওঠে। কি গো দিদি, দেখলে তো সীমা কিভাবে বড়লোক ছেলেকে ফাঁসিয়ে নিল? খুব ভালো করেই তো জানে বাবা সোনা গহনা দিতে পারবে না, যৌতুক দিতে পারবে না, আর সেই জন্যই বড়লোক ছেলেকে ফাঁসিয়েছে। আর এমন ফাঁসিয়েছে, দেখো ছেলেটা তো একদম ওর পেছনে পাগল হয়ে গেছে। বিয়ের আগেই কত ভারী ভারী সোনা গহনা দিল, তাহলে ভাবো বিয়ের পরে কি কি দেবে। হ্যাঁ গো, সেটাই তো দেখছি। আমারও মনে হচ্ছে এটা লাভ ম্যারেজ, এটা কোনোদিনও অ্যারেঞ্জ ম্যারেজ হতেই পারে না। না হলে এত সোনা গহনা হবু বউকে কেউই দেবে না। আর তাছাড়া কই, আমার মেয়েদের তো বিয়ে হলো, তখন তো আমার জামাই বাবারে এরকম কিছু দেয়নি। ভেতরে ভেতরে বড়লোক ছেলেকে পটিয়েছে, আর এখন বাবা মা সবাইকে বলে বেড়াচ্ছে মেয়ের অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে। আমাদেরকে বোকা ভেবেছে। এভাবেই কিছু না জেনেই পাড়া প্রতিবেশী সকলেই উল্টোপাল্টা মন্তব্য করতে থাকে। কিন্তু এতে সীমার পরিবারের কিছু যায় আসে না। বিয়ের পর সীমা তার পরিবারকে বিদায় জানিয়ে নতুন জীবন শুরু করে। এভাবেই কয়েকদিন কাটে। আর শ্বশুর বাড়িতে গিয়ে সীমা খুবই আরামে দিন কাটাতে শুরু করে। এভাবেই কয়েকদিন কাটে। সীমা, এই নাও দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। আর হ্যাঁ চলো, আজকে তো তোমার বাইরের খাবার খেতে ইচ্ছা করছিল তাই না? তুমি তো আমাকে সকালবেলা বলেছিলে, তাই আমি ভাবলাম তোমার কথা মতো আজকে বাইরে খেতে যাব। তুমি কি খাবে বলো, আমি তোমাকে বাইরে খেতে নিয়ে যাব। কি সত্যি তুমি আমাকে বাইরে খেতে নিয়ে যাবে? আমি কখনো বাইরে খাবার খেতে যাইনি, আর আমাকে এভাবে কেউ বাইরে খাবার খেতে নিয়েও যায়নি। সত্যি সুমন, আজকে তুমি ছিলে বলে আমি অনেক কিছু দেখতে পাচ্ছি, এত সুন্দর সুন্দর খাবারও খেতে পাচ্ছি। এই বলে সীমা খুশি মনে তাড়াতাড়ি করে বাইরে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। আর কিছুক্ষণের মধ্যেই তারা দুজনের রেস্টুরেন্টে চলে যায়। সেখান থেকে তারা ভালো ভালো খাবার খেয়ে বাড়িতে আসে। আর সীমার শাশুড়ি মা তুলিকা দেবীও খুবই ভালো মনের মানুষ হওয়ায় সীমাকে সে নিজের মেয়ের মতো করেই ভালোবাসে। আর একদিন তুলিকা দেবী তার ছেলে বৌমাকে বলে, বৌমা আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই। আসলে বৌমা তো বিয়ের আগে সেরকম ভাবে ঘুরতে পারেনি, তাই আমি বলছিলাম তোরা দুজনে না হয় বাইরে থেকে ঘুরে আয়, যেমন লন্ডন, প্যারিস, সিমলা, তোদের যেখানে ইচ্ছে তোরা সেখানেই যেতে পারিস। মা আমি কি বলবো, তোমার বৌমা যেখানে যেতে বলবে আমি তো সেখানেই যাব। আচ্ছা সীমা তুমি বলো না, তুমি কোথায় ঘুরতে যেতে চাও? বাবারে বাবা, আমরা তাহলে এখন লন্ডন, প্যারিস মানে বিদেশেও যাব? আমি তো ভাবতেই পারিনি যে আমি কখনো বিদেশেও যেতে পারবো। আমার খুব আনন্দ হচ্ছে। সীমার কথা শুনে সবাই খুবই খুশি হয়। আর সুমন তার বউকে নিয়ে লন্ডনে যাবে বলে ঠিক করে। দেখতে দেখতে কয়েকদিনের মধ্যেই সুমন এবং সীমা দুজনেই লন্ডনে ঘুরতে চলে যায়। আর সেখানে গিয়ে তারা দুজনেই খুবই মজা করে। এমনকি কিছুদিন লন্ডনে থাকার পর তারা আবার অন্য জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান করে। এর ফলে সীমা নিজেকে খুবই ভাগ্যবতী বলে মনে করে। এভাবেই সময় কাটতে থাকে আর তারা বিভিন্ন জায়গায় ঘুরে বাড়িতে ফিরে আসে। আর দেখতে দেখতে এভাবেই সীমার জন্মদিন চলে আসে। আর সুমন তার বউয়ের প্রথম জন্মদিন খুবই ধুমধাম করে সেলিব্রেট করবে বলে ঠিক করে। না না সুমন, আমার জন্মদিন নিয়ে ঘটা করে এত কিছু করতে হবে না। আমি ছোটবেলা থেকে কখনোই জন্মদিন সেলিব্রেট করিনি। আর তাছাড়া আমার বাবার কাছে আমি কোনো কিছুই আশা করতাম না, কারণ আমার বাবা গরিব, আমি সেটা খুব ভালো করেই জানতাম। কিন্তু তুমি তো এটাও জানো আমি তোমার জন্য কতটা করতে পারবো। দেখো তুমি তোমার বাবার বাড়িতে যা করতে পারোনি, যা দেখোনি, যা খাওনি, সব ইচ্ছা সমস্ত খাওয়া দাওয়া সবগুলোই পূরণ করতে পারবো। তবে হ্যাঁ, আমি যখন ঠিক করেই নিয়েছি আমি তোমার জন্মদিন খুব বড় করে সেলিব্রেট করবো, আর তোমার বাবা মা এবং তোমার বোনকেও ডাকবো, তো সেটাই করবো। ঠিক আছে, তাহলে তো খুব মজা হবে। কতদিন পর বাবা মাকেও দেখতে পাবো। দেখতে দেখতে সীমার জন্মদিনও চলে আসে। আর সেদিন সকাল থেকেই তার জন্মদিনের জন্য তোড়জোড় শুরু হয়ে যায়। বাড়িতে অনেক অনেক আত্মীয় স্বজনও আসে। আর সীমার বাবা মাও সেখানে আসে। অনেকদিন পর মেয়েকে দেখতে পেয়ে তারা দুজনেই খুবই খুশি হয়। কিরে, কেমন আছিস মা? তুই আগের থেকে অনেকটাই বদলে গেছিস। আমাদের কথা মনে পড়ে তো, নাকি ভুলে গেছিস? মা, তুমি ভাবলে কি করে যে আমি তোমাদেরকে ভুলে যাব? আর তাছাড়া সত্যি কথা বলতে আমি তোমাদেরকে খুব মিস করছিলাম। তাই জন্যই তো আজকে আমার জন্মদিনটা এত বড় করে সেলিব্রেট করা হচ্ছে, যাতে আমার জন্মদিনের পার্টিতে তোমরাও আসতে পারো। হ্যাঁ রে মা,
সবই বুঝতে পারছি। আর সত্যি বলতে ধনী লোকেরাও যে এতটা ভালো হয় তা আমার জানা ছিল না। না হলে ওরকম বর্ষা বাদলের দিনে তোর মতো গরিব মেয়েকে বাড়ির বৌমা করে নিয়ে এলো, আর তারপর তোকে একদম রাজরানীর মতো করে রেখেছে। আমার দেখে খুবই ভালো লাগছে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো। আমি যখন যা চাই সেটাই পেয়ে যাই। আমি নিজেকে খুবই ভাগ্যবতী মনে করছি। আচ্ছা মা, ওইদিকে চলো, আগে তোমরা খাওয়া দাওয়া করে নাও। এভাবেই দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে, আর সন্ধ্যাবেলা সীমা সকলের সামনে এক বড় কেক কাটে। আর সেই সময় সীমার ছোট বোন তার কাছে এসে বলে, আসলে দিদি, অনেকদিন ধরে আমাদের ঠিকমতো কিছুই খাওয়া হয়নি, কিন্তু তোদের বাড়িতে এসে আজকে আমরা অনেক ভালো ভালো খাবার খেতে পারলাম। জানিস তো দিদি, তোর বিয়েতে অনেক টাকা খরচ হয়েছে বলে এখন আমাদের খুব কষ্ট করে সংসার চলে। কোনো রকমে আমরা হাত পেটা খেয়ে থাকি। এসব তুই কি বলছিস মা? তোমরা আমার এত ধনী পরিবারে বিয়ে দিলে, আর তোমাদের অবস্থা এখন এতটা খারাপ হয়ে গেছে। আমি কিছুতেই এটা সহ্য করতে পারবো না মা। তোমরা একবার আমাকে বলনি কেন? বোন, তুই চিন্তা করিস না, আমি সুমনকে বলবো মাসে মাসে তোদেরকে টাকা পাঠাতে। সুমন খুব ভালো, আমি একবার বললেই ও রাজি হয়ে যাবে। আসলে অন্বেষা দেবী এবং বিজয়বাবু তাদের বড় মেয়েকে কিছুই জানাতে চায় না, কিন্তু পিউ তার দিদিকে সব কথা বলে দেয়। আর সুমন যখন তার শ্বশুরবাড়ির পরিবারের কষ্টের কথা জানতে পারে, সেদিন থেকেই সে তার শ্বশুরবাড়ির পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। আর প্রতি মাসেই সুমন তাদের সংসার খরচের টাকা এবং পিউয়ের পড়াশোনার খরচও পাঠায়। এভাবেই তারা সবাই হাসি খুশি দিন কাটাতে থাকে।